এই কাহিনীর যেমন খুশি মানে অবশ্য করা যেতে পারে। প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজগুবির কিনারায় গিয়ে পড়েছে, সেইখানে এ কাহিনীর জন্ম। নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে, সেই হিসেবেই এ গল্পের রূপ বদলে যেতে পারে। শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবেই এখানে বলে যাব। ব্যাপারটার আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনো আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। সেই অন্ধকার বাদলার রাত, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অসহ্য গুমোট আর কাটতে চাইছে না। মোগল সরাই স্টেশনের 3rd ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয়। টিনের চাল দেওয়া বিশাল শেডের তলায় একেবারে একলা রাত 2টোয় একটি ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আকাশের মেঘের ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শাটিং, মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জাংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনছি। বিশাল টিনের শেডের মাঝখানে মিটমিট করে যে একটি মাত্র তেলের আলো জ্বলছে, তাতে সামনের অন্ধকার একটু তরল হয়েছে মাত্র। শেডের কোণে কোণে সে আলো একেবারেই পৌঁছয়নি। শেডটি শুধু যাত্রীদের অপেক্ষা করার নয়, মাল রাখবারও জায়গা। একধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তূপাকার করে সাজানো। আমি ওজন করবার যন্ত্রটার উপর বসেছিলাম। সেখানে পরের পর সাজানো পিপের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর একপাশে কেরোসিন কাঠের একগাদা বাক্স ভালোভাবে ঠাউর করে দেখলে চোখে পড়ে। মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত শেড আলোকিত না হয়ে উঠলে অবশ্য এ সমস্ত আমি লক্ষ্য করতাম কিনা সন্দেহ। বিদ্যুতের আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত শেড আরো অন্ধকার হয়ে উঠছে, যেন কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘোরালো অন্ধকারে জায়গাটা লাগছে রহস্যময়। শখ করে অবশ্য এই জায়গায় আসেনি। স্টেশনের কোনো ওয়েটিং রুমে জায়গা না পেয়ে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। 2nd ক্লাস ওয়েটিং রুমের সব কটা আসনই ভর্তি। ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কে একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এইখানেই আশ্রয় নিয়েছি। কিন্তু শেডের তলায় আর কোনো যাত্রী না দেখে প্রথমটা একটু আশ্চর্যই হয়েছিলাম। 3য় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে চাপে না? তবে রাত এখন অনেক। যাত্রী যা 2-1জন আছে, বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে, এমনও তো হতে পারে। নির্জন শেডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মে কোনো রকম একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল। হাত ঘড়িটার উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে 1টা বেজেছে। আরও 1 ঘন্টা এই শেডের তলায় কাটাতে হবে জেনে মনটা বিশেষ প্রসন্ন হয়ে উঠল না। ভয় কাতরে আমি মোটেই নই। অত বড় জাংশন স্টেশনের যাত্রী নিবাসে বসে ভয় পাওয়ার কোনো কথাও নয়। তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপাকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে অস্বস্তি বোধ করছিলাম। বাইরের শান্টিং প্রভৃতির শব্দ ও মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেঠো পোকায় কাঠ কুড়ে কুটো করবার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। একবার একটা শব্দে চমকে চেয়ে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর ওপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল, কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসেবে ধর্তব্যের মধ্যেই নয়। 15 মিনিট আরও এইভাবে কেটে যাওয়ার পর কিন্তু সত্যই অস্বস্তিটা যেন অত্যন্ত বেড়ে গেছে মনে হলো। বড় রেল স্টেশনের শব্দের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায়, তারপর আবার শুরু হয় অতর্কিতে।
এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে। আকাশে মেঘের ডাক নেই, কেঠো পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে পড়েছে। অসাধারণ এক নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা আমার পেছন দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফসফসানির শব্দে ভেঙে গেল। এটা যে নিকটের কোনো লাইনের ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়ে পারলাম না, এবং সেই মুহূর্তে নিজের অনিচ্ছা সত্ত্বেও গায়ে কাঁটা দিয়ে উঠল। বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার এমন কোনো হেতুই অবশ্য ছিল না, কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সেখানে আচম্বিতে ঠিক নিজের পিছনে অপরিচিত সাদা একটি মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমটা একটু বিচলিত হয়ে ওঠা অস্বাভাবিক বোধহয় নয়। আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পিছনে ওজন করবার যন্ত্রের উপর বসে থাকলেও কখন যে এসে ঢুকেছে টেরও পাইনি। এখন লোকটা পাথরের মতোই নিশ্চল, এতটুকু সারা শব্দও নেই। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ আপনারা শুনছেন প্রেমেন্দ্র মিত্রের লেখা হাতির দাঁতের কাজ। গল্প পাঠে শুভ্রনীল। কিপ লিসনিং। আবছা আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম। দুটো হাঁটুর উপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে। পাশে একটা ছোট বোঁচকা। পোশাক ও মুখের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতেই তাকে সাধারণ দরিদ্র শ্রেণীর একজন চিনেম্যান বলেই সহজে বোঝা যায়। বুঝে একটু বোকাই হলাম। এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা, দুটো আলাপ করে বাঁচা যায়। কিন্তু চিনেম্যানের সঙ্গে কি আলাপ করব? বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। চিনেম্যানও আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হলো। শেডের তলায় আর কেউ আছে বলে তার যেন খেয়ালই নেই। মিনিট পাঁচেক এইভাবে কাটবার পর আর একবার কৌতূহল ভরে তার দিকে ফিরে তাকিয়েছি, এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। মাত্র 1 সেকেন্ডের সেই উজ্জ্বল আলোই আমার পক্ষে যথেষ্ট। চিনেম্যান মুখ ফিরিয়ে আমার দিকে একবার আধ বোঝা চোখ তুলে অদ্ভুতভাবে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আমি তখন যা দেখবার তা দেখতে পেয়েছি। লোকটার গালের বাঁ ধারে একটা লম্বা কাটা দাগ, আর বাঁ ভুরুর কোণ থেকে কানের ধার অবধি টাটকা ও জমাট রক্তের সঙ্গে মিশে সেটা দগদগে ঘা হয়ে আছে। হঠাৎ ভয়ঙ্করভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গেছিল, কিন্তু চিনেম্যানের তাতে ভ্রুক্ষেপও দেখা গেল না। হাঁটুর উপর ভর দিয়ে আগেকার মতো নিঃশব্দে নিশ্চল নিষ্পন্দভাবেই সে বসে রইল। মুখের অত বড় কাটাটাও যেন তার কাছে কিছুই নয়। এবারে রীতিমতো অস্থির হয়ে উঠলাম। এরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জনে বসে থাকার মতো মনের জোর সত্যি হারিয়েছি। বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে। তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম। সঙ্গে ছোট সুটকেসটা তুলে নিয়ে উঠে যাচ্ছি, এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল। গোলমালটা এই দিকেই আসছে। দেখতে দেখতে কয়েকটা টর্চের আলো শেডের ভিতর এসে পড়ল, আর তারপরেই কয়েকজন রেলওয়ে পুলিশ ও কর্মচারীর আবির্ভাব ঘটল। টর্চের উজ্জ্বল আলো আমার দিকে ফেলে হিন্দুস্থানি দারোগা সাহেব একটু যেন
বিস্মিতভাবেই এগিয়ে এলেন। আপনি আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? অবাক হয়ে বললাম, তা প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? আপনি কি একাই আছেন? একলা? না না না, আমি। আমার কথা শেষ করতে না দিয়েই দারোগা সাহেব উৎসুকভাবে বললেন, আর কে ছিল এখানে? চীনাম্যান? আপনি কি কোনো চীনাম্যানকে দেখেছেন? পিছনে আঙুল দেখিয়ে বললাম, ওই তো। কিন্তু বলার সঙ্গে সঙ্গে পিছন ফিরে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় সে চীনাম্যান? দারোগা বাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন, আপনার পেছনেই ছিল নাকি? এই তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি, মুখের বাঁ দিকে একটা কাটার দাগ। পুলিশেরা সবাই মুখ চাওয়াচাবি করছিল। দারোগা বাবু বললেন, হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন। কয়েক সেকেন্ড আগে বলছেন সে এখনো বেরিয়ে যায়নি এখান থেকে? আমার জ্ঞানত নয়। শেডের মধ্যে স্তূপাকার মালের পিছনে কোন জায়গায় চীনেম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তারপর তন্ন তন্ন করে খোঁজার আর কিছু বাকি রাখল না। কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না। কেমন করে যে সে 1 সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জানে। হয়রান হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা বন্ধ করে শেড ছেড়ে চলে গেল। আগাগোড়া এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিত হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছি। পুলিশের লোক চলে যাবার পর হঠাৎ খেয়াল হলো, এই শেডের ভিতর একলা থাকা মোটেই আর নিরাপদ নয়। লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি, কিন্তু মুখে অত বড় একটা ক্ষত নিয়ে নেহাত কোনো সাধু পুরুষ যে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না এইটুকু বুঝতে পেরেছি। তাছাড়া এই শেড থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটার কোনো ব্যাখ্যাই যে পাওয়া যায় না। কথাটা মনে হতেই সমস্ত শরীরটা শিউরে উঠল একবার। না, আর এখানে এক মুহূর্ত নয়। সুটকেসটা নিচে নামিয়ে রেখেছিলাম, সেটা তুলতে গিয়ে মেঝের ওপর কি একটা জিনিস পড়ে রয়েছে বলে মনে হলো। জিনিসটা তুলে আলোর নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম। হাতির দাঁতের খোদাই করা অপরূপ এক মূর্তি। এইসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচয় আমাদের আছে তাতেই বুঝলাম কোনো উঁচু দরের চীনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ গড়তে পারে না। মাত্র 1 বিঘত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ মায়ের চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা। হাতির দাঁতে তৈরি সাধারণ চীনে মূর্তির কাল্পনিক দৈত্য দানবের রূপ এটিতে নেই। সাধারণ একজন চীনে মজুর শ্রেণীর লোক পিঠে ঝোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত শুধু সেই ক্ষুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম বিদ্রুপের রেখা ফোটানোর কায়দা। মূর্তিটা যে চীনেম্যানই তাড়াতাড়িতে ফেলে গেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এখন করি কি? যেখানের জিনিস সেইখানেই রেখে যাব, না জমা দেব পুলিশের জিম্মায়? শেষ পর্যন্ত কিন্তু লোভী জয়ী হলো। এমন অপরূপ শিল্প কৌশলের নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকার সমস্তারের বাঁধে না। আমি তো ঠিক চুরিও করছি না। মূর্তিটা সুটকেসে ভরে আমি শেড থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু সে মূর্তি আমি বাড়িতেই নিয়ে আসতে পারিনি। পথেই সেই মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে। কেমনভাবে আমি তা হারালাম সেই কথা এবার বলি। রাত্রির 2টোয় ট্রেন আধ ঘন্টা লেট করে যখন স্টেশনে এসে পৌঁছলো তখন বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করেছে। সেই বৃষ্টির ভিতর ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আর ছিল না। সামনে যে কামরা পেলাম তাইতেই উঠে কিন্তু খুশি হয়ে গেলাম। কামরাটি একেবারে খালি। একটা বাঙ্ক দখল করে শুয়ে পড়লে এরপর যত লোকই উঠুক না কেন বাকি রাতটা ঘুমের ব্যাঘাত আর হবে না। ঘুমোবার আয়োজন করবার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখবার কৌতূহল জয় করতে পারলাম না।
ট্রেনের জোরালো আলোয় তার কারুকার্য আরও ভালো করে দেখবার সুবিধা হবে বলে সুটকেসটা খুলে ফেললাম। কিন্তু কোথায় মূর্তি? সব জিনিসের উপর যে সেটিকে রেখেছিলাম সেই কথা স্পষ্ট আমার মনে আছে। সুটকেসটি যেরকম জিনিসের ঠাসা, তাতে নড়াচড়া বা ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। তবুও সন্দেহ ভঞ্জনের জন্য উপরের কাপড় চোপড়গুলো এক এক করে তুলে ফেললাম। দেখলাম সে মূর্তিটা আছে ঠিক, কিন্তু এভাবে সিল্কের রুমালটায় জড়িয়ে সেটাকে সুটকেসের তলায় রেখেছি বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না। অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না। হয়তো বিমূঢ়তার মধ্যেই এইভাবেই রেখে থাকবো মনে করে সিল্কের রুমাল খুলে সেটা বের করলাম। ট্রেনের জোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যই আরো স্পষ্ট হয়ে উঠল। কিন্তু একটা খুঁতো সেই সঙ্গে দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। শেডের ম্লান আলোয় এই খুঁতটুকু ধরা পড়েনি। চিনেম্যানের হাত থেকে অসাবধানে মেঝেই পড়বার সময় বোধহয় মূর্তিটির মুখের বাঁ ধারে একটু চিড় খেয়ে গেছে। সামান্য একটু সূক্ষ্ম দাগ মাত্র, কিন্তু এমন মূল্যবান জিনিসের এইটুকু খুঁত থাকলে মনও ক্ষুণ্ণ হয়। সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভিতরে তুলে রাখলাম। তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের ফেরারি আসামি সাধারণ একজন চিনেম্যানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ভিতরে অস্পষ্টভাবে সেই চিনেম্যানকেই যেন স্বপ্নে দেখছিলাম। আমার মাথার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় সে যেন কি বলে আমায় শাসাচ্ছে। হঠাৎ আমার মাথাটা ধরে সজোরে সে ঝাঁকুনি দিল। ঘুমটা সহসা ভেঙে গেল। সভয়ে চোখ খুলে তাকিয়ে দেখি চিনেম্যান নয়, একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন। বিমূঢ়ভাবে উঠে পড়লাম। ট্রেন একটা স্টেশনে এসে থেমেছে। বাইরে কুলি ও যাত্রীদের হাঁক ডাক শোনা যাচ্ছে। এতক্ষণে ভদ্রলোকের কথায় আমার কান গেল। মশাই, কি মুশকিল! ও মশাই, কিরকম করে ঘুমাচ্ছেন আপনি? ট্রেনে এমন অসাবধানে কেউ ঘুমায়? ও মশাই, মশাই, উঠুন উঠুন। কেন, কি হয়েছে? আচ্ছা মুশকিল তো। কি হয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন না? দেখতে আমি সেই মুহূর্তেই পেলাম। আমার সুটকেস খোলা, কাপড় চোপড় জিনিসপত্র তছনছ হয়ে কিছু বাঙ্কের উপর, কিছু কামরার মেঝে পড়ে আছে। টাকা কড়ি ছিল নিশ্চয়ই। দেখুন দেখুন কি গিয়েছে। হ্যাঁ, একবার ভালো করে ওই দিকটা দেখুন। টাকা করি নয়, কি যে গেছে আমি সুটকেসের ওই অবস্থা দেখা মাত্র বুঝেছি। তবু দুরাশা করে সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকেস তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। না, সে মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে। ভদ্রলোক আমার মুখ দেখে সহানুভূতির স্বরে বললেন, খুব বেশি কিছু ছিল বুঝি? স্টেশন মাস্টারকে একবার খবর দিন এক্ষুনি। তারপর একটু থেমে কি ভেবে বললেন, আচ্ছা, একটা কথা বলি। ট্রেন প্ল্যাটফর্মে থামবার আগেই একজন চিনেম্যান এই কামরা থেকেই নেমে গেছে বলে মনে পড়ছে আমার। চিনেম্যান? হ্যাঁ, চিনেম্যান। পিঠে একটা বোচকা সবেত। তখন খেয়াল করিনি। তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার সুটকেসের এই দশা। যাই হোক, পুলিশকে খবর দিন এই বেলা। স্টেশন মাস্টারকে একবার বলে দেখুন। কিন্তু আমি সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমূঢ় হয়ে বসেই রইলাম। রুমালটার এক ধারে সামান্য একটুখানি রক্তের দাগ।
আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রর লেখা হাতির দাঁতের কাজ। গল্প পাঠে ছিল শুভ্রনীল, পুলিশ অফিসার এবং ট্রেনে ওঠা ভদ্রলোকের চরিত্রে প্রবাল। গল্পের সূত্রধার আমি অভিক। সাউন্ডস্কেপ ডিজাইন করেছে অভিক এবং প্রবাল। পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া এবং প্রবাল। পর্ব পরিচালনায় অভিক এবং প্রবাল। আসছে দিনে গল্প বলা কাজ আবারও হাজির হবে আরও নতুন স্বাদের গল্প নিয়ে। টিল দেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, ইয়োর গল্প পার্টনার।